হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের 17 আগস্ট 2022 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, যদি একটি ঘনকের একটি পৃষ্ঠের পরিসীমা 24 সেমি হয় তাহলে এর আয়তন কত ঘন সেমি? একটা ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠের, একটি পৃষ্ঠ মানে ঘনকের 6টা পৃষ্ঠ, প্রত্যেকটা পৃষ্ঠই সমান, পৃষ্ঠফল বলতে পৃষ্ঠতল আর কি। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠই কি এক একটা বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পৃষ্ঠের পরিসীমা বলেছে 24 সেমি। আমি প্রথমে ধরছি ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি x সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয় তাহলে ঘনকের 6টা পৃষ্ঠ, প্রত্যেকটা পৃষ্ঠই হচ্ছে বর্গাকার, প্রত্যেকটা পৃষ্ঠের পরিসীমাই 24 সেমি করে হবে। তাহলে তাহলে বর্গাকার পৃষ্ঠগুলো কি বর্গক্ষেত্রকার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের পৃষ্ঠের ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয়, ঘনকের পৃষ্ঠের পরিসীমা তাহলে কত হবে? 4 গুণ বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ x হবে, সেটা সমান সমান কত বলেছে? 24। x এর মান কত হবে? 24/4 মানে হবে 6। তাহলে আমি কি পেলাম? ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম 6 সেমি। আমাকে কি বের করতে বলেছে? ঘনকের আয়তন কত। ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তন সমান সমান হচ্ছে বাহু কিউব। তাহলে ঘনকের আয়তন সমান সমান কি হবে? বাহুর দৈর্ঘ্য 6 সেমি মানে 6 এর কিউব এত ঘন সেমি। তাহলে কত হয়? 6 এর কিউব করলে হয় 216। তাহলে ঘনকের আয়তন হবে 216 ঘন সেমি, অপশনে। তারপর একটা কি বলছে দেখো, শ্রীনিবাস সম্প্রতি একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যিনি তার থেকে 4 বছরের ছোট। মানে মেয়েটি শ্রীনিবাসের থেকে 4 বছরের ছোট। 5 বছর পর তাদের গড় বয়স 33 বছর হবে। মেয়েটির বর্তমান বয়স কত বছর? নির্ণয় করো। আচ্ছা, কি বলছে দেখো, শ্রীনিবাস একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যিনি তার থেকে 4 বছরের ছোট। মানে মেয়েটা হচ্ছে শ্রীনিবাসের থেকে 4 বছরের ছোট। আমি ধরছি শ্রীনিবাসের বয়স হচ্ছে x বছর, তাহলে মেয়েটার বয়স কত হবে? শ্রীনিবাসের থেকে 4 বছরের ছোট মানে ওর থেকে 4 বছর কম হবে, মানে হবে x-4। কি বলে দিয়েছে দেখো, 5 বছর পর তাদের বয়সের গড় 33 বছর। আচ্ছা, তাহলে শ্রীনিবাসের বর্তমান বয়স x বছর, মেয়েটার বর্তমান বয়স x-4 বছর। তাহলে 5 বছর পর শ্রীনিবাসের বয়স কত হবে? 5 বছর পর শ্রীনিবাসের বর্তমান বয়স যদি x হয়, 5 বছর পর শ্রীনিবাসের বয়স x বছর বাড়বে, তাহলে বয়স হবে কত? x+5 বছর। একই রকম করে 5 বছর পর মেয়েটার বয়স কত হবে? এটা হচ্ছে শ্রীনিবাসের বয়স, মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বর্তমান বয়সের সাথে 5 আরো যোগ হবে, মানে x-4 প্লাস 5 এত বছর, মানে কত হয়? x+1 বছর। তাহলে 5 বছর পর শ্রীনিবাসের বয়স হবে x+5 বছর, আর 5 বছর পর মেয়েটার বয়স হবে x+1 বছর। আচ্ছা, আবার কি বলে দিয়েছে দেখো, এখানে 5 বছর পর তাদের গড় বয়স বলছে 33 বছর। তাহলে 5 বছর পর তাদের দুজনের গড় যদি 33 হয়, তাহলে 5 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে? 33 গুণ 2 মানে 66 বছর। আর এখানে 5 বছর পর শ্রীনিবাসের বয়স হবে x+5, মেয়েটার বয়স হবে x+1। তাহলে এই দুটো যদি আমি সমষ্টি করি তাহলে 5 বছর পর তাদের সমষ্টি পাবো, কত পাবো? x+5 যোগ x+1, সেটা সমান সমানই কত হবে? 66 হবে। যদি যোগ করি কত হয়? 2x plus 6 সমান সমান হচ্ছে 66। তাহলে 2x সমান সমান কত? 66 মাইনাস 6 মানে 60 হবে। তাহলে x এর মান হবে কত? 30 হবে। তাহলে x এর মান বেরোলো 30। আমাকে কি বার করতে বলেছে? মেয়েটির বর্তমান বয়স কত। তাহলে মেয়েটার বর্তমান বয়স কত ছিল? x-4 ছিল। তাহলে কত হবে মেয়েটার বর্তমান বয়স? 30 মাইনাস 4 মানে হবে 26, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, 1 বছর আগে সাকেত এবং তিলকের বয়সের অনুপাত ছিল 5:6। 4 বছর পরে এই অনুপাতটি হবে 6:7। তাহলে সাকেতের বর্তমান বয়স কত বছর? কি বলছে দেখো, 1 বছর আগে সাকেত এবং তিলকের বয়সের অনুপাত ছিল 5:6। আমি ধরছি 1 বছর আগে সাকেত আর তিলকের অনুপাত ছিল 5:6। আমি ধরছি তাহলে সাকেতের বয়স ছিল 5x বছর, আর তিলকের বয়স ছিল 6x বছর। এটা 1 বছর আগে। তাহলে 1 বছর আগে যদি 5x থাকে তাহলে বর্তমান বয়স কত হবে? তাহলে সাকেতের বর্তমান বয়স তাহলে কত হবে? 1 বছর আগে 5x ছিল, এখন তাহলে বর্তমান বয়স 1 বছর বাড়বে, মানে 5x+1 হবে। আর তিলকের কত হবে তাহলে বর্তমান বয়স? তিলকের 6x ছিল 1 বছর আগে, তাহলে বর্তমান বয়স হবে 6x+1। আচ্ছা, এবার কি বলছে দেখো, 4 বছর পরে এই অনুপাতটি 6:7 হবে। তাহলে 4 বছর পর সাকেতের বয়স কত হবে? সাকেতের বর্তমান বয়স হচ্ছে 5x+1। তাহলে 4 বছর পর বয়স কত হবে? আরো 4 বছর বাড়বে, মানে 5x+1+4 হবে। তার মানে কত হয়? 5x+5 হবে। একই রকম করে এটা সাকেতের, একই রকম করে 4 বছর পর তিলকের বয়স কত হবে?
তিলকের বর্তমান হচ্ছে 6x + 1, তাহলে 4 বছর পর আরো 4 বছর বাড়বে, তাহলে হবে কত 6x + 1 + 4, মানে কত 6x + 5। এই দুটোর অনুপাত কত বলেছিল 6:7, মানে আমি কি করতে পারি 5x + 5 ডিভাইডেড বাই 6x + 5 হচ্ছে 6/7। কোনাকুনি যদি গুণ করি কত হবে, আচ্ছা 36x + 5 × 6 = 30 সমান হবে 5 × 7 = 35x + 35। x গুলোকে বাঁ পাশে নিই, তাহলে 36x - 35x সমান সংখ্যাগুলোকে ডান পাশে নিলে 35 - 30, তাহলে x সমান হবে 5। কি বের করতে বলেছে, সাকেতের বর্তমান বয়স কত বছর। সাকেতের বর্তমান বয়স কত ছিল, এই যে 5x + 1 ছিল, তাহলে সাকেতের বর্তমান বয়স কত হবে 5x, x এর মান বেরিয়েছে 5, তাহলে 5 × 5 + 1 মানে কত 25 + 1 মানে 26 বছর, অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ। তা দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ মানে x এর সর্বোচ্চ ঘাত হবে, বা চলরাশির, x না চলরাশির, চলরাশি কোনগুলো, যে x y a b c d এগুলো হচ্ছে চলরাশি, আর সংখ্যা যে কোনো 2 3 4 5 এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে চলরাশির সর্বোচ্চ ঘাত হবে, ঘাত মানে পাওয়ার, ঘাত হবে 2, সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো প্রথম সমীকরণটা যদি দেখো, এখানে দেখো b রয়েছে, চলরাশি খালি b, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিতীয়টাতে দেখো x এর পাওয়ার এখানে 2 আছে, এখানে কিছু 1 আছে, তাহলে x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তৃতীয়টাতে দেখো এখানে চলরাশি হচ্ছে q, q এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, এটা দ্বিঘাত রাশি হবে না। আবার এখানে দেখো রুটের মধ্যে p রয়েছে, কোনো রুটের মধ্যে বা পাওয়ারে মাইনাস এরকম কিছু থাকবে না, দ্বিঘাত সমীকরণ হলেও রুটের মধ্যে বা কিছু এরকম থাকবে না, তাহলে সেগুলোর ঘাত বের করতে পারবো না। ডি নম্বর অপশনটাতেও দেখো পাওয়ারে হাফ রয়েছে, পাওয়ারে হাফ থাকা মানে সেটা রুট এরকম থাকা, তাহলে এদের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ, অপশন বি যেটা সেটা। তারপরেরটা কি বলছে, 36 সেমিকে কিমিতে রূপান্তরিত করো। তাহলে সেমি থেকে কিমিতে যেতে গেলে কি করতে হয়, ভাগ করতে হবে, কত দিয়ে, একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে 36 সেমি মানে কত কিমি, সমান হবে 36 বাই একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ হবে, এত কিমি। তো 5টা শূন্য দিয়ে ভাগ করলে কি হবে, সমান 0.00036 কিমি হবে, তার মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, 11টি ক্রমিক সংখ্যার গড় 41, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, 11টি ক্রমিক সংখ্যার গড় 41, প্রথম 5টি সংখ্যার গড় 18 এবং শেষ 5টি সংখ্যার গড় 64 হলো ষষ্ঠ সংখ্যাটি কত। 11টি সংখ্যার গড় বলেছে 41, তাহলে 11টি সংখ্যার সমষ্টি কত হবে, 11 × 41, এটা হচ্ছে সমষ্টি, কত হয় গুণ করলে 410 আর 41 মানে 451। প্রথম 5টি সংখ্যার গড় বলেছে 18, তাহলে প্রথম 5টি সংখ্যার সমষ্টি কত, 5 × 18 মানে কত হয় 90, আর শেষ 5টি সংখ্যার গড় বলেছে 64, তাহলে শেষ 5টি সংখ্যার সমষ্টি কত, 5 × 64 মানে কত হয় 320, তাহলে প্রথম 5 আর শেষ 5 তার মানে টোটাল 10টা, এই 10টা সংখ্যার সমষ্টি কত, 10টা সংখ্যার সমষ্টি হবে তাহলে 90 + 320 মানে কত হয় 410। টোটাল 11টা সংখ্যার সমষ্টি ছিল 451, আর 10টা সংখ্যার সমষ্টি পেলাম 410, বাকি থাকলো হচ্ছে ষষ্ঠ সংখ্যাটা, তাহলে ষষ্ঠ সংখ্যাটা কত হবে, ষষ্ঠ সংখ্যা সমান 11টা সংখ্যার সমষ্টি থেকে যদি 10টা সংখ্যার সমষ্টি বাদ দিই তবেই ষষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব, মানে 451 - 410 হবে কত 41, মানে অপশন এ হবে। তারপর বলছে দেখো, এক্স ও ওয়াই হলো সোনা ও প্ল্যাটিনামের দুটি সংকর ধাতু, যা যথাক্রমে 5:2 ও 5:7 অনুপাতে ধাতু মিশ্রিত তৈরি করা হয়। মানে এক্স এ সোনা = প্ল্যাটিনাম কত 5:2, আর ওয়াই এ সোনা = প্ল্যাটিনাম হচ্ছে 5:7। আচ্ছা তাহলে দেখো, সোনা এক্স ধাতুতে তাহলে সোনা আছে কত অংশ, তাহলে সোনা আছে হচ্ছে 5/7 অংশ, আর প্লাটিনাম আছে কত অংশ, প্লাটিনাম আছে তাহলে 2/7 অংশ, আর ওয়াই ধাতুতে সোনা আছে কত অংশ, সোনার অনুপাত হচ্ছে 5:7, মানে সোনা থাকবে 5 ওদের যোগফল 5/12 অংশ, আর প্লাটিনাম থাকবে কত অংশ ওয়াই ধাতুতে 7 প্লাটিনামের ভাগে যত ডিভাইডেড বাই দুটো যোগফল। আচ্ছা তাহলে এই দুটো সমান পরিমাণে গলিয়ে কি বলছে দেখো, যদি আমরা এই সংকর ধাতুগুলোর সমান পরিমাণ গলিয়ে একটি তৃতীয় সংকর ধাতু জেড তৈরি করি, তাহলে জেড এর মধ্যে সোনা থাকবে কতটা,
এক্স এর থেকেও যত অংশ নিয়েছে ওয়াই এর থেকেও তত অংশই নিয়েছে, তাহলে এক্স এর মধ্যে সোনার ভাগ হচ্ছে 5/7, ওয়াই এর মধ্যে সোনার ভাগ হচ্ছে 5/12, তাহলে জেড এর মধ্যে সোনার ভাগ কত থাকবে, এই দুটোর যোগফল, মানে 5/7 যোগ 5/12। আর প্ল্যাটিনাম কতটা থাকবে, এক্স এর প্ল্যাটিনাম যোগ ওয়াই এর প্ল্যাটিনাম, এক্স এর প্ল্যাটিনাম 2/7 অংশ, ওয়াই এর প্ল্যাটিনাম 7/12, মানে এই দুটো যোগফল, তাহলে 2/7 যোগ 7/12, তাহলে যোগ করলে কত হয়, লসগু করলে 7/12 হয় 84, তাহলে 12, 5/12 60 যোগ 7, 5 7 35, মানে কত হচ্ছে 60 আর 35 যোগ করলে হয় 95/84, আর এদিকে কত হবে, লসগু হবে 84, 12 দুগুণে 24 যোগ 7 7 49, মানে 49 আর 74 73/84, তাহলে জেড ধাতুতে সোনা আছে 95/84 অংশ আর প্ল্যাটিনাম আছে 73/84 অংশ। তাহলে আমাকে কি বলছে, জেড এর সোনা ও প্ল্যাটিনামের পরিমাণের অনুপাত তাহলে কত হবে, সোনা ও প্ল্যাটিনামের অনুপাত হবে তাহলে 95/84 ইস্টু 73/84, মানে 84 উঠে গেলে 95 ইস্টু 73 হবে, মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, 20 জন মহিলা একটি কাজ 15 দিনে শেষ করতে পারেন, 16 জন পুরুষ একই কাজ 15 দিনে শেষ করতে পারেন, একজন পুরুষ এবং একজন মহিলার কাজের দক্ষতার অনুপাত নির্ণয় করুন। তাহলে দেখো 20 জন মহিলা শেষ করে 15 দিনে, তাহলে একজন মহিলা কত দিনে শেষ করবে, একজন মহিলা তাহলে বেশি দিন লাগবে, মানে 15 গুণ 20 দিনে শেষ করবে, তাহলে হবে কত 300 দিনে। আর কি বলেছে, 16 জন পুরুষ করে 15 দিনে একই কাজ, 16 জন পুরুষ করে হচ্ছে 15 দিনে, তাহলে একজন পুরুষ কত দিনে করবে, একজন পুরুষ করবে তাহলে বেশি দিনে, 15 গুণ 16 দিনে, মানে কত হয়, মানে হয় 240 দিনে। আমাকে কি বার করতে বলেছে, পুরুষ এবং মহিলার কাজের দক্ষতার অনুপাত, তাহলে পুরুষ এবং মহিলার যদি সময়ের অনুপাত বলতো তাহলে কত হতো, পুরুষ ইস্টু মহিলা যদি সময়ের অনুপাত বলতো তাহলে কত হতো, পুরুষের 240 দিন আর মহিলার 300 দিন, তাহলে অনুপাত হতো, সময়ের অনুপাত বললে 240/300, কিন্তু সময়ের অনুপাত চাই না, আমাকে বলেছে কাজের দক্ষতা, কাজের দক্ষতার সাথে সময়ের কি সম্পর্ক, কাজের দক্ষতা আর সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কারণ কি, কারণ যার বেশি সময় লাগবে তার মানে তার দক্ষতা কম, যার কম সময় লাগবে তার মানে তার দক্ষতা বেশি, তাহলে পুরুষ আর মহিলার যদি সময়ের অনুপাত বলতো লাগতো 240 দিন ইস্টু 300 দিন, আমার বলেছে কাজের দক্ষতার অনুপাত, তাহলে পুরুষ ইস্টু মহিলা যদি কাজের দক্ষতার অনুপাত বের করি, এটা তাদের সাথে ব্যস্ত সম্পর্ক, তাহলে তাদের অনুপাত হবে সময় আর কাজের দক্ষতার ব্যস্ত সম্পর্ক, তাহলে কাজের দক্ষতার অনুপাত হবে 1/240 ইস্টু হয়ে যাবে 1/300, এরকম থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, মানে হয়ে যাবে 300/240, দুদিক থেকে 0 0 কেটে যায়, আচ্ছা 60 দিয়ে একবারে ভাগ করে দিলে 5/4 হবে, তাহলে পুরুষ আর মহিলার কাজের দক্ষতার অনুপাত কি হবে, 5/4, অপশন এ। তারপর একটা কি বলছে দেখো, যদি দুটি সংখ্যার যোগফল 430 হয় এবং তাদের গসাগু 43 হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক জোড়া। আচ্ছা আমি যদি একটু অপশন গুলো ফলো করি, গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে এই সংখ্যা দুটোর মধ্যে ওটা কমন আছে কিনা, দেখো এই সংখ্যাগুলো অপশন গুলো যদি ফলো করো প্রত্যেকটা অপশনে এই সংখ্যা দুটো যোগ করলে 430 হয়, তার মানে যোগফল ঠিক আছে। এবার আমি দেখবো যে 215 আর 215 গসাগু কত, মানে কত কমন যাচ্ছে, দুটোর মধ্যে 215ই কমন যাচ্ছে, তাহলে এদের গসাগু হবে 215, 43 হবে না, তাহলে এই অপশনটা হলো না। 86 আর 344 এই দুটোর মধ্যে দেখো 86 কমন, তাহলে এদের গসাগু কত হবে 86, 43 হলো না। 172 আর 258 এই দুটোর মধ্যে কত, এখানেও দেখো যদি আমি 86 দিয়ে গুণ করি তবে এই দুটোর মধ্যে দেখো 86 কমন আছে, তাহলে এদের গসাগু 86 হবে। এই 129 আর 301 এই দুটোর মধ্যেই খালি 43 কমন আছে, দেখো 43 গুণ 3 করলে 129 হয়, 43 গুণ 7 করলে 301 হয়, এই দুটোর মধ্যে 43ই কমন, তাহলে এদের গসাগু হবে 43, তার মানে এদের কোন দুটি সংখ্যা দুটির জোড়া সঠিক আছে, এটা। অথবা দেখো, অথবা আরেক রকম নিয়ম, এটা আমি অপশন দেখে করলাম, আমি যখন আমার বলে দিয়েছে গসাগু 43 তাহলে সংখ্যা দুটো আমার কি হবে, আরেকটা নিয়মে আমি বলছি, সংখ্যা দুটো আমার হবে, একটা হবে 43 এর গুণিতকে হবে, একটা সংখ্যা আমি ধরছি 43a, একটা সংখ্যা ধরছি আমি 43b, তাদের যোগফল বলেছে 430, মানে কি লিখতে পারি 43a প্লাস 43b সমান সমান হচ্ছে 430, 43 কে আমি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো a প্লাস b সমান সমান হবে 430, তাহলে a প্লাস b কত হবে 430/43, মানে হবে 10, তার মানে a আর b যোগ করে আমাকে 10 আনতে হবে। তা কি কি উপায়ে a আর b যোগ করে আমি 10 আনতে পারি, 1 আর 9 যোগ করলে, 2 আর 8 যোগ করলে, 3 আর 7 যোগ করলে, আর 4 আর 6 যোগ করলে, পরের গুলো কত 5 5 তো হবে না, a আর b সমান হবে না, বা 6 4 4 6 পেয়ে গেছে, তাই 6 4 এগুলো দেখবো না। এইবার আমাকে দেখতে হবে এই a আর b এর জোড়টা এমন হবে যাতে তারা পরস্পর মৌলিক হয়। পরস্পর মৌলিক বলতে কি, পরস্পর মৌলিক বলতে মানে তাদের গসাগু যেন এক হয়,
1 আর 9 এর গসাগু 1, তাহলে এরা পরস্পর মৌলিক, তাহলে 1 আর 9 এই জোড়টা হতে পারে। 2 আর 8 এর গসাগু 2, তাহলে এরা পরস্পর মৌলিক না, মানে এই জোড়টা হবে না। 3 আর 7 এর গসাগু দেখো 1, তার মানে এই জোড়টাও হতে পারে 3 আর 7 এর। 4 আর 6 এর গসাগু 2, তাহলে এরাও পরস্পর মৌলিক না, এই জোড়টাও হবে না। তাহলে a is equal to 1 আর b is equal to 9 এটা হতে পারে, অথবা a is equal to 3 আর b is equal to 7 এটা হতে পারে। তা a is equal to 1 আর b is equal to 9 হলে সংখ্যা দুটো কি হবে? একটা হবে 43 a ছিল, মানে 43 গুণ 1 মানে 43, আর একটা হবে 43 b, 43 b মানে হবে 43 গুণ 9 সমান সমান হবে 3 নং 27 এর 7 হাতে 2, 4 নং 34 হাতে 38, মানে 43 আর 387, যেটা এটা হতে পারতো, কিন্তু এটা এখানে অপশনে দেয়া নেই, তাই এটা হবে না। আর একটা কথা, এর মান 3 b এর মান 7, তাই এর মান যদি আমি 3 ধরি তাহলে কত হবে? 43 গুণ 3 হবে একটা সংখ্যা, মানে 129 হবে, আর একটা সংখ্যা 43 গুণ b মানে 43 গুণ 7 হবে, মানে কত হবে? 300। তা এই জোড়ের অপশনটা আমার এখানে দেয়া রয়েছে, তাই আমার অ্যান্সার হবে এই জোড়টা। অথবা অপশন ধরে করলে এইভাবে হবে, না হলে যদি করে দেখতে চাও তাহলে এইভাবে করতে হবে। তো এখানে আমি সেই জোড়টাই ধরবো যাতে আমার সংখ্যাগুলো পরস্পর মৌলিক হয়, মানে সংখ্যা দুটোর গসাগু 1 হয়। তারপরেরটা কি বলছে? একটি জলের ট্যাঙ্ক 2 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আকারে রয়েছে। তাহলে জলের ট্যাঙ্ক একটা ঘনক আকার, তাহলে জলের ট্যাঙ্কের মধ্যে কতটা জল রয়েছে, মানে ঘনকটার আয়তন যতটা হবে জলের ট্যাঙ্কের মধ্যে ততটা জল হবে। তাহলে জলের আয়তন কত হবে? ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। বাহু কিউব মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে তার আয়তন কত হবে? 2 এর কিউব, এত ঘন মিটার, মানে কত হচ্ছে? 8 ঘন মিটার। এবার কি বলছে? এর 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের আকারের ইনলেট রয়েছে। ইনলেট রয়েছে মানে কোনো পাইপ রয়েছে, ইনলেট পাইপ বা কিছু, যার ব্যাসার্ধ 3.5 সেমি। তারপরে কি বলছে? আচ্ছা 3.5 সেমি, আর এখানে ছিল সব মিটারে, তাহলে 3.5 সেমিটাকে আমি মিটারে নিই। 3.5 সেমিকে যদি আমি মিটারে নিতে চাই, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হবে? 3.5 বাই 100 এত মিটার, মানে হয়ে যাবে 0.035 এত মিটার। আচ্ছা, তারপরে কি বলছে? যদি জল 2 মিটার পার সেকেন্ড গতিবেগে প্রবাহিত হয়, মানে জল কি গতিবেগে প্রবাহিত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে যে 1 সেকেন্ডে 2 মিটার যে জলটা যাচ্ছে, এটা আমাকে, আর যে পাইপে যে ব্যাসার্ধটা দিয়েছে সেটা মিলে আমাকে একটা লম্ববৃত্তাকার চোঙের মতো জলটা আমার যাবে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আকারে। তাহলে চোঙের আকারে মানে পাইপটা চোঙের আকৃতি, তাহলে জলটা যে যাবে তার পরিমাণটা হবে চোঙের আয়তনের ফর্মুলায় সেই জলটা যাবে। 1 সেকেন্ডে কতটা জল যাবে? 1 সেকেন্ডে জল যাবে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত? ব্যাসার্ধটা বৃত্তাকার পাইপের, মানে 0.035 তার হোল স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে যে 1 সেকেন্ডে যেই হারে জল ধরছে 2 মিটার পার সেকেন্ড, এই 2 মিটারটাই ওখানে এইচ বা দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের কাজটা করবে। তাহলে ইন্টু 2 এত ঘন মিটার, 1 সেকেন্ডে এতটা পরিমাণ জল যাবে। আমাকে কি বের করতে বলেছে? তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে আনুমানিক কত সময় লাগবে? তা 1 সেকেন্ড আমি ধরছি টোটাল, আচ্ছা এটা এবার মিনিটে, আমি ধরছি 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে 1 সেকেন্ডে যদি অতটা জল যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা জল যাবে? এই 22/7 ইন্টু 0.035 তার স্কোয়ার, মানে এটাকে দুবার গুণ লিখে ইন্টু 0.035 ইন্টু 2 ইন্টু এক্স, 1 সেকেন্ড এতটা হলে 1 সেকেন্ড এতটা যাবে। এই জলের পরিমাণটা সমান সমানই কত? এই যে জলের আয়তন যত ছিল তত, মানে 8 ঘন মিটার, মানে ইজ ইকুয়াল টু 8। এক্স এর মানটা কত বেরোচ্ছে? এক্স সমান সমান হবে 8 গুণ 7 ডিভাইডেড বাই 22 গুণ 0.035 গুণ 0.035 গুণ 2, পয়েন্ট গুলো তুলে দিই, তাহলে গুণ এখানে 1000, এই পয়েন্টটা তুললে গুণ এখানে 1000, এবার কাটাকুটি করলে, যদি কাটাকুটি করি 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, 4 দিয়ে 22 কে কাটলে উপরে হয় 2, এটা হয় 11, 7 দিয়ে 35 কে কাটলে হয় 5, 5 দিয়ে 1000 কে কাটলে হয় 2 0 0, 35 দিয়ে 200 কে কাটলে, 35 দিয়ে 5 দিয়ে কাটলে হয় 7, আর 200 কে কাটলে হয় 40, আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমার উপরে কত থাকছে? উপরে থাকছে সমান সমান এখানে 2 আর 40, মানে 80, 80 আর 1000, মানে 80-র পরে 1000, মানে 8-এর পরে 4টে শূন্য, ডিভাইডেড বাই নিচে কত থাকছে? 11 গুণ 7, মানে 77 এত সেকেন্ড। এক্স এর মান বেরোলো এত সেকেন্ড। আমার অ্যান্সারটা চেয়েছে মিনিটে, তাহলে সেকেন্ডটাকে আমি যদি মিনিটে নিতে চাই আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? এদিকে বাদিকে করছি, মানে হবে 8-এর পরে 4টে শূন্য ডিভাইডেড বাই 77 ইন্টু 60 এত মিনিট। 60 দিয়ে ভাগ করা মানে নিচে গুণ করা,
এই শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে হয় 2 দিয়ে কাটলে 3, এখানে হবে 4000, মানে কত বেরোচ্ছে 4000 বাই 77 গুণ 3, মানে 210 আর 21 231। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত বেরোবে? প্রথমে একবার যাবে, একবার করলে হয় 231, তাহলে থাকছে 9, 3 এর একে 4 মানে 6, 2 এর একে 3 1, তারপর একটা শূন্য বসছে, তাহলে তারপরে 7 বার যাবে, 7 বার দিলে কত হয়? 7 একে 7, 3 7 21, এক হাতে 2, 7 দুগুণে 14, 2 16, মানে হচ্ছে 3, 1 এর একে 2 7। আচ্ছা, তাহলে পয়েন্ট দিয়ে শূন্য দিতে হবে, তারপরে 3 বার যায়, 3 বার দিলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। এরপরে আরো যাচ্ছে, আমার আর করে দেখার দরকার নেই। আমার দেখো এখানে একটা অপশন আছে 17.3 মিনিট, তা 17 যখন বেরিয়েছে তার মানে এই উত্তরটাই হবে। তাহলে আমার টাইম লাগবে কত? 17.3 মিনিট। তো এই অঙ্কটা একটু কঠিন আছে, তো আমি যেভাবে করলাম এটা এইভাবে করতে হবে। তো তারপর কি বলছে দেখো, এবিসিডি একটি সামান্তরিক যার একটা ছবি দিয়েছে, দেখো এখানে এবিসিডি একটা সামান্তরিক। আহা, এই যে 4টে বাহু দিয়ে দিয়েছে এবিসিডি। আচ্ছা, এখানে দুটো কর্ণ এসি আর বিডি কর্ণ দুটো পরস্পরকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা কি জানি? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে এখানে কি হবে? এও ইজ ইকুয়াল টু হবে ওসি, আর বিও ইজ ইকুয়াল টু হবে ওডি। তা এওর মান বলে দিয়েছে, এওর মান কত? x+3 বলেছে, সেটা এটা হবে ওসি মানে 2x + y। আর একটা কি বলে দিয়েছে? ওবি ইজ ইকুয়াল টু ওডি, ওবির মান কত? ওবির মান হচ্ছে y+2, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3y। তো আমি যদি y এর মানটা এখান থেকে বের করি কত হবে? 3y - y ইজ ইকুয়াল টু হবে 2, তার মানে 2y ইজ ইকুয়াল টু হবে 2, তার মানে y ইজ ইকুয়াল টু হবে 1। আর এই y এর মানটা আবার প্রথমটা কি ছিল? x+3 ইজ ইকুয়াল টু এত, তাহলে আমি কি লিখবো? x+3 ইজ ইকুয়াল টু y এর জায়গায় 1 বসাই, 2x + 1, তাহলে x - 2x ইজ ইকুয়াল টু হবে 1 - 3, তাহলে -x ইজ ইকুয়াল টু হবে -2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 2। আমাকে x এর মান বের করতে বলেছে, x এর মান হবে 2, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, যদি x + y + z = 11 এবং xy + yz + zx 11 = 42 হয়, তাহলে x² + y² + z² এর মান কত? x² + y² + z², এটা a² + b² + c² আকারে রয়েছে। এর ফর্মুলা কি হবে? x + y + z তার হোল স্কয়ার - 2 * xy + yz + zx হবে। x + y + z এর মান বলেছে 11, তাহলে কত হবে? 11 এর স্কয়ার - 2 * xy + yz + zx এর মান বলেছে 42 * 42, 11 স্কয়ার করলে হয় 121, - 42 দুগুণে হয় 84, তাহলে কত হয়? 16 আর 21 37, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, sin থিটাকে cot থিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটা সমান সমান কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা। কেন এটাতে করলাম? দেখো সব 1 প্লাস cot স্কয়ার থিটা রয়েছে, তাহলে প্রথমটা 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি পাবো? আমি cosec স্কয়ার থিটা পাবো। তো sin থিটা তো পাচ্ছি না, তার মানে এই অপশন হবে না। দ্বিতীয়টাতে কি? 1 বাই 1 প্লাস cot স্কয়ার থিটা মানে 1 বাই cosec স্কয়ার থিটা, আবার 1 বাই cosec মানে হচ্ছে sin, তাহলে ইজ ইকুয়াল টু কি পাবো? sin স্কয়ার থিটা, এটাও হবে না তাহলে। তারপরে ছিল √1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে √1 প্লাস cot স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা, তাহলে √cosec স্কয়ার থিটা মানে হচ্ছে রুট উঠে গেলে হবে cosec থিটা। আর লাস্টেরটা কি পাচ্ছি? 1 বাই √1 প্লাস cot স্কয়ার থিটা, √1 প্লাস cot স্কয়ার থিটা মানে এই যে পেলাম cosec থিটা, তাহলে হবে 1 বাই cosec থিটা। 1 বাই cosec থিটা মানেই হবে sin থিটা। তাহলে কোনটা sin থিটার সমান? এই ডি নম্বর অপশন যেটা, সেটা। তারপরটা কি বলছে দেখো, এখানে এটা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন মানটি বসলে তার সবচেয়ে কাছাকাছি। আচ্ছা, আনুমানিক মান কোনটা, মানে একটা কাছাকাছি মান বের করতে হবে। এই মানগুলো দেখো 62, 79, এগুলো অপশনগুলো অনেক দূরে দূরে রয়েছে। 25.19 রয়েছে, আমি ওটাকে 25 ধরছি, তাহলে 25 গুণ 3 যোগ 4.41 রয়েছে, আমি 4.4 ধরি, মাইনাস 0.9 কে আমি 1 এর কাছে ধরে নিই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ অপশনগুলো অনেক দূরে দূরে রয়েছে। 25 গুণ 3 করলে কত? 75, যোগ 4.4 থেকে একবার দিলে হয় 3.4, তাহলে 75 থেকে 3.4 যোগ করলে 78 পয়েন্ট সামথিং বা 79 কাছে অপশন রয়েছে, মানে এই অপশন বিটা হবে। তারপরটা কি বলছে, দুইজন ব্যক্তির বয়সের পার্থক্য 30 বছর। যদি 5 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের 3 গুণ হয়, তাহলে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত বছর? দুইজন ব্যক্তির বয়সের পার্থক্য বলেছে 30 বছর। তার মানে কি? যদি বড় জনের বয়স x বছর হয়, তাহলে ছোট জন তার থেকে 30 বছর কম হবে, তাহলে ছোট জনের বয়স কত হবে? 30 বছর কম মানে x - 30 বছর। এবার কি বলছে? 5 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের এতগুণ। আচ্ছা, তাহলে এটা বর্তমান বয়স ধরলাম, হ্যাঁ এটা বর্তমান বয়স। তাহলে 5 বছর আগে বড় জনের বয়স কত?
বড় জনের বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর আগে বয়স কত ছিল? x - 5 বছর। আর ছোট জনের 5 বছর আগে তাহলে বয়স কত ছিল? বর্তমান বয়স x - 30, তাহলে 5 বছর আগে কত ছিল? x - 30 - 5, তার মানে কত? x - 35 বছর। এবার কি বলছে? 5 বছর আগে বড় জনের বয়স, মানে এই x - 5 টা সেটা কি? ছোট জনের বয়সের 3 গুণ, মানে x - 35 এর 3 গুণ। তাহলে কি বলছে? x - 5 সমান সমান হচ্ছে x - 35 এর 3 গুণ, মানে এটা ইনটু 3। তাহলে এবার যদি বের করি x - 5 সমান সমান গুণ করলে হয় 3x - 105, x গুলো বাঁ পাশে আনলে x - 3x সমান সমান -105 প্লাস 5, মানে -2x সমান সমান হচ্ছে -100, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান কত? 100/2 মানে 50, x এর মান পেলাম 50। কি বের করতে বলেছে? ছোট ব্যক্তির বর্তমান বয়স। তাহলে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত ধরেছিলাম? x - 30 ধরেছিলাম। তাহলে বর্তমান বয়স কত হবে? x এর জায়গায় 50 - 30, তার মানে কত হবে? 20 বছর। ছোট জনের বর্তমান বয়স 20 বছর, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একটি পণ্যের ক্রয় মূল্য 2500 টাকা এবং বিক্রয় মূল্য 2375 টাকা হয় তবে ক্ষতির শতাংশ। তাহলে দেখো, ক্রয় করছে 2500 টাকা দিয়ে আর বিক্রয় করছে 2375, বিক্রয় করছে কম টাকা দিয়ে, তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কত? ক্ষতি সমান সমান হচ্ছে 2500 মাইনাস 2375, তাহলে কত হয়? 125। তাহলে ক্ষতির হার বের করতে বলেছে, তাহলে ক্ষতির হার সমান সমান কত? যত টাকা ক্ষতি হচ্ছে তত ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 2500 ইন্টু 100%। আচ্ছা, এই দুটো শূন্য কেটে যায়, 25 দিয়ে 125 কে কাটলে হয় 5, তাহলে ক্ষতির হার কত পার্সেন্ট? 5%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে এই চার্ট একটা দিয়েছে, এখানে 2012 সাল থেকে 2016 পর্যন্ত বিভিন্ন বছর একটি সংস্থার উৎপাদন দেখায়। তাহলে চার্টটি অধ্যয়ন করুন এবং প্রদত্ত এবং প্রশ্নের উত্তর দিন। 2015 থেকে 2016 সাল পর্যন্ত উৎপাদনের শতকরা কত বৃদ্ধি হয়েছে? দেখো, 2012 তে উৎপাদন হয়েছিল 11.7, আর এগুলো সব ইন টনে, মানে 2012 তে উৎপাদন হয়েছিল 11.7 টন, 13তে হয়েছিল 18.2 টন, 14তে হয়েছিল এত, 15তে হয়েছিল 12.6 টন, আর 16তে হয়েছিল 18.9 টন। তাহলে 15 থেকে 16তে কত বেড়েছে? 15তে কত হয়েছিল? 2015তে হয়েছিল 12.6 টন, 2016তে হয়েছিল 18.9 টন, তাহলে বেড়েছে। কতটা বেড়েছে? 18.9 মাইনাস 12.6, মানে কতটা বেড়েছে? 6.3 বেড়েছে। তাহলে কত পার্সেন্ট বেড়েছে সেটা কি করে বের করব? যতটা বেড়েছে মানে 6.3 বাই যতর মধ্যে, মানে আগে যতটা ছিল তত, মানে 12.6 এর মধ্যে, তাই 12.6 ইন্টু 100 এত পার্সেন্ট। দুটোরই একটার পরে দশমিক, একটার পরে দশমিক তুলে দিলাম, 63 কে 2 দিয়ে গুণ করলে হয় 126, 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 50% বেড়েছে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, পি ও কিউ একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 12 দিনে শেষ করতে পারে। যদি তারা কিউ কে দিয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? কি বলছে দেখো, পি ও কিউ একটা কাজ 9 দিনে এবং 12 দিনে করতে পারে, মানে পি কাজটা করে 9 দিনে আর কিউ কাজটা করে 12 দিনে। এবার কি পর্যায়ক্রমে? পর্যায়ক্রমে করা মানে এ একদিন করবে, অন্যজন আরেকদিন করবে, এবং কিউ প্রথম দিন করছে, মানে প্রথম দিন কিউ করছে, দ্বিতীয় দিন পি করবে, তারপর আবার তৃতীয় দিন কিউ করবে, চতুর্থ দিন পি করবে, এইভাবে। তা পি করে 9 দিনে আর কিউ করে 12 দিনে। আমি টোটাল কাজটা কি ধরবো? এই 9 আর 12 লসাগুটাকে ধরবো টোটাল কাজ। 9 আর 12 লসাগু করলে কত হয়? 36 হয়। তার মানে দেখো, পি 9 দিনে করে 36টা কাজ, টোটাল কাজ হচ্ছে 36টা, পি 9 দিনে করে 36টা কাজ। আমার কাজ হবে পি একদিনে কতটা করে। তাহলে 9 দিনে যদি 36টা কাজ করে তাহলে পি একদিনে কতটা করবে? 36/9, মানে 4টে কাজ। আর কিউ একদিনে কতটা করবে? 12 দিনে যদি 36টা কাজ করে তাহলে একদিনে কতটা করবে? 36/12, মানে 3টে কাজ। আচ্ছা, আমাকে প্রথমে কে কাজ করছে? কিউ। তাহলে কিউ একদিনে করছে 3টে কাজ, তারপরের দিন পি একদিনে করছে 4টে কাজ। তাহলে কিউ আর পি মিলে 2 দিনে কতগুলো কাজ করছে? 3 যোগ 4টে কাজ, মানে 7টা কাজ। তাহলে আমাকে টোটাল কাজ করতে হবে 36টা। এইভাবে 2 দিন 2 দিন করে কতগুলো সাইকেল চলবে? 2 দিনে হচ্ছে 7টা কাজ, তারপরের 2 দিনে আরো 7টা, এইভাবে আমাকে 36টা কাজের কাছে যেতে হবে। মানে এরকম আমার 5টা যদি সাইকেল চলে তাহলে 5 7 35টা কাজ হচ্ছে, মানে 2 দিন 2 দিন করে 5টা এরকম সাইকেল চলবে, মানে টোটাল কতদিন হবে? 2 গুণ 5 দিন, মানে 10 দিন। তাহলে 10 দিনে কতগুলো কাজ হবে? 7 গুণ 5টা, মানে 35টা কাজ হবে 10 দিনে। তাহলে টোটাল কাজ হচ্ছে 36টা, 10 দিনে কাজ হলো 35টা, বাকি থাকলো কটা কাজ? 36 মাইনাস 35, মানে একটা কাজ। তাহলে এই একটা কাজ কে করবে? প্রথম দিন যে শুরু করেছিল, মানে কিউ করবে। তাহলে একটা কাজ করতে কিউ, দেখো কিউ একদিনে করে 3টে কাজ, মানে কথাটা যদি আমি ঘুরিয়ে লিখি, কিউ 3টে কাজ করে একদিনে। তাহলে একটা কাজ পড়ে রয়েছে, কিউ একটা কাজ করবে তাহলে কত দিনে? 1-3 দিনে। তাহলে টোটাল আগে লেগেছিল 10 দিন, তারপরে যে একটা কাজ পড়ে সেটা করতে কিউ এর আরো 1-3 দিন লাগবে। তাহলে টোটাল কত দিন লাগবে? 10 যোগ 1-3 দিন।
মানে কত 10 পূর্ণ 1/3 দিন, তার মানে আমার অ্যান্সার হবে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, যদি এই সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করা এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয় তবে করতে, আচ্ছা সংখ্যাটাকে আগে লিখি 4 2 5 1 4 5 6 3। প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করব। বিজোড় অঙ্ক কোনগুলো? 5 1 5 3, এগুলো বিজোড় অঙ্ক, এদের সাথে 3 যোগ করি। 5 এর সাথে 3 যোগ করলে হবে 8, 1 এর সাথে 3 যোগ করলে হবে 4, 5 এর সাথে 3 যোগ করলে হবে 8, 3 এর সাথে 3 যোগ করলে হবে 6। এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করব, মানে এগুলো থেকে 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, 5 এর থেকে 1 বিয়োগ করলে হয় 4, ও 5 এর থেকে সরি 5 এর থেকে 1 বিয়োগ হবে না, 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, 6 এর থেকে 1 বিয়োগ করলে হয় 5। তাহলে যে নতুন সংখ্যাটি গঠিত হলো মানে কি, মানে 3 1 8 4 3 8 5 6 এই সংখ্যাটা গঠিত হলো। তাহলে এই সংখ্যাটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কের মধ্যে, বৃহত্তম অঙ্ক 8, ক্ষুদ্রতম অঙ্ক 1, এদের মধ্যে পার্থক্য 8 আর 1 এর পার্থক্য হচ্ছে 7, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি তে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি আঁকি। এ বি সি, কোণ এ হচ্ছে 40 ডিগ্রি, কোণ বি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে কোণ সি কত? কোণ সি দেখো, এ আর বি মিলে ত্রিভুজের তিনটে কোণ হচ্ছে 180 ডিগ্রি, এ আর বি মিলে কত হচ্ছে 40 যোগ 70 মানে 110 ডিগ্রি। তাহলে সি কত হবে? 180 থেকে 110 বাদ দিতে হবে, তবেই কোণ সি বেরিয়ে যাবে, মানে কত হবে 70 ডিগ্রি। আচ্ছা আমাকে কি বের করতে বলছে? সরি, কি বের করতে বলেছে? বহিস্থ কোণ এর পরিমাপ। আচ্ছা এর বহিস্থ কোণ মানে এটাকে এরকম বাড়িয়ে দিলে, তো এটাকে বাড়িয়ে দিলে কত হবে? এটাকে বাড়িয়ে দিলে এই কোণটা হবে। তার মানে বহিস্থ কোণটা কি হয়? এই অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টি হয়, এটা একটা উপপাদ্য আছে। তার মানে অন্তঃস্থ বিপরীত কোণ দুটো মানে বি আর সি এর সমষ্টি, মানে কত? 70 আর 70 এর সমষ্টি মানে 140 ডিগ্রি হয়। অথবা দেখো এটা তো একটা সরল রেখা, তাই এইটুকু যদি 40 ডিগ্রি হয়, এটুকু হবে 180 মাইনাস 40 মানে 140, এভাবেও করতে পারো। মানে আমার অ্যান্সার হবে অপশন এ 140 ডিগ্রি। তারপরটা বলছে জন একটি ল্যাপটপ কিনেছিল যার ধার্য মূল্যের উপর 25% ছাড় ছিল। যদি সে ল্যাপটপটির জন্য এত টাকা দিয়ে থাকে তাহলে ল্যাপটপের ধার্য মূল্য কত ছিল? আমি ধরছি ল্যাপটপটার ধার্য মূল্য ছিল এক্স, তাহলে 25% ছাড় দিয়েছে মানে দোকানদার বিক্রয় করেছে, তাহলে এবার বিক্রয় মূল্যটাই হবে জনের ক্রয় মূল্য। তাহলে জনের ক্রয় মূল্য কত? দোকানদারের বিক্রয় মূল্য যেটা সেটা, তার মানে কত? এক্স এর উপর 25% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করছে কত দামে? এক্স ইন্টু, যেহেতু 25% ছাড় দিয়েছে তাহলে উপরে হবে 100 মাইনাস 25 মানে 75/100, মানে কত হয়? এক্স ইন্টু 25 দিয়ে কাটাকুটি করলে হবে 3/4, 3/4, এটা সমান সমানই কত? এই যে এইটা 28,473। তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে, 28,473 এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? 28,473 গুণ 4/3, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 9, 1 4 মানে 4, 2 7 9 1, তাহলে এক্স এর মান কত হবে? এটা দিয়ে 4 দিয়ে গুণ করলে 4, 4 নং 14, 6 হাতে 3, 4 4 16, 3 19, 9 হাতে 1, 4 নং 14 37 মানে 3 7 9 6 4, 3 7 9 6 4, 3 7 9 6 4, মানে অপশন এতে হবে। তারপরটা কি বলছে দেখো, সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য যা 5 মিটার 25 সেমি, 7 মিটার 35 সেমি এবং 4 মিটার 90 সেমি দৈর্ঘ্যকে সঠিকভাবে পরিমাপ করতে হবে। তা দেখো সব থেকে বেশি দৈর্ঘ্যটা সেটা যেটা এই তিনটে মাপকে পরিমাপ করতে হবে, মানেই এই তিনটে মাপের গোসাগু বের করতে হবে। তা 5 মিটার 25 সেমি মানে কত সেমি? 5 মিটার 25 সেমি, এটা মানে কত সেমি হবে? মিটারকে আগে সেমিতে নিতে হবে, মানে 5 গুণ 100 যোগ 25 মানে কত হবে? 525 সেমি। একই রকম করে 7 মিটার 35 সেমিটা কত হবে? 735 সেমি। একই রকম করে 4 মিটার 90 সেমিটা কত হবে? 490 সেমি। তাহলে আমাকে কি বের করতে হবে? এই তিনটে সেমির গসাগু বের করতে হবে, মানে 525, 735, 735 আর 490 এর গসাগু। তিনটেকেই দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1 আর 25 একসাথে নেমেছে মানে 0, 5, 1 2 3 4, 3 5 7, আর এটাকে 5 8টা, 5 9 45, 4 0 8। তিনটেকে দেখো আবার 7 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করলে 1 3 5 5, এটা হবে 21 আর এটা হবে 14। তো 15 21 আর 14 কে তিনটে দিয়ে কিছু যায় না, তাহলে আমাদের গসাগু হবে কত? এই যে 5 আর 7 দিয়ে দুটোকেই যাচ্ছে, মানে আমাদের গসাগু হবে 5 গুণ 7, এই তিনটে সংখ্যার গসাগু, তাহলে হবে 35। তাহলে মানে 35 সেমি হবে সর্বোচ্চ কত মাপের, কত দৈর্ঘ্য দিয়ে মাপা যাবে? 35 সেমি মাপ দিয়ে মাপা যাবে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি 35 সেমি। তারপর একটা কি বলছে দেখো, 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20শে এপ্রিল মানে 20শে এপ্রিল 2022 পর্যন্ত সময়ের জন্য বার্ষিক 8.25% হারে 25% হারে 8.25% হারে 2000 টাকার সরল সুদ নির্ণয় করো। আচ্ছা সরল সুদ সমান সমান কি?
সরল সুদ সমান সমান হচ্ছে পিটিআর বাই 100 ফর্মুলা, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, টিটাকে কিসে নিতে হবে, টিটাকে বছরে নিতে হবে, তার সাথেই কি ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত আমাকে বের করতে হবে। 7ই ফেব্রুয়ারি বলতে কত, তাহলে ফেব্রুয়ারি মাসের আর কত দিন থাকছে, 7 তারিখ থেকে 2022 সালে 28 দিন, মানে ফেব্রুয়ারি মাসের আর 22 দিন হবে 7 তারিখকে ধরলে। তারপরে মার্চ মাসের 31 দিন, তারপরে এপ্রিল মাসের 20 দিন, তাহলে টোটাল কত দিন হচ্ছে, 22 আর 31-এ হয় 55, আর 20-তে 22 আর 31 হয় 53, আর 20-তে 73, তাহলে কত দিন হলো, 73 দিন হলো। এটাকে যদি আমি বছরে নিয়ে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, মানে 73/365 এত বছর। এটাকে কাটলে হয় 5, 73 দিয়ে 73-কে 5 দিয়ে গুণ করলে হয় 365, মানে 1-এর 5 বছর, এটা 1 হবে। তাহলে টি এর মান পেলাম এত, তাহলে সরল সুদ কত হবে, পি এর মান কত 2000 ইন্টু টি এর মান কত 1/5, তাহলে 1/5 ইন্টু আর এর মান কত 8.25, এটা বাই 100 ছিল, পিটিআর বাই 100, টোটালটার তলায় আচ্ছা এগুলো টোটালটার তলায় দিয়ে দিই, এটাকে গুণ করে দিই, তাহলে পয়েন্টটাকে তুললে আরো নিচে 100 পাবো। তাহলে এই দুটো শূন্য কাটলো, 20 দিয়ে যদি 100-কে কাটি হয় 5, 5 দিয়ে 125-কে কাটলে 1, 6, 5, 5 দিয়ে 365-কে কাটলে 3, 33, তাহলে সুদ কত হবে 33 টাকা, মানে অপশন ডি হবে। তারপরটা এর মান নির্ণয় করতে বলেছে, তো সবার প্রথমে আগে ভাগের কাজ হবে, 27 ভাগ 3 করলে কত 9, মাইনাস 27 গুণ 0 করলে হয় 0, যোগ 1, তাহলে 9 আর 1-এ যোগ করলে হয় 10, মানে অপশন সি হবে। তারপরটা এত সমীকরণের বীজগুলি সমান হবে যদি, দেখো কোন সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হয় কখন, যখন সমীকরণটা নিরূপক ইজিক্যাল টু 0 হয়, নিরূপক ইজিক্যাল টু 0। তা নিরূপককে কি দিয়ে লেখা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে লেখা হয়, যেখানে বিটা কি, বিটা হচ্ছে এক্স এর সহগ, তাহলে এই সমীকরণে এক্স এর সহগ হচ্ছে, এক্স এর সাথে কিছু নেই মানে 1 আছে, মানে বি এর মান কত 1, 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ এই আছে, এই সরি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে এই আছে, মানে এই হবে, ইন্টু সি মানে হচ্ছে ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক সংখ্যাটা বি আছে, ইন্টু বি ইজ ইকাল টু 0, তাহলে এক স্কোয়ার মানে কত 1 মাইনাস 4ab ইজ ইকাল টু 0, তাহলে 1 ইজ ইকাল টু হবে 4ab, তাহলে ab ইজ ইকাল টু হবে 1/4, তো ab ইজ ইকাল টু 1/4 একটা অপশন আছে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, যদি 6, 18, 39 এবং x সমানুপাতে থাকে তাহলে x এর মান নির্ণয় করো। তো এই চারটে সংখ্যা সমানুপাতে মানে আমি কি লিখতে পারি, মানে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত সমান সমান হবে তৃতীয়টা চতুর্থটার অনুপাত, তার মানে 6/18 সমান সমান হবে 39/x, এটাকে কাটলে হয় 3, তাহলে x সমান সমান কি হবে, কোনাকুনি গুণ করলে 39 গুণ 3 করলে 117, মানে x এর মান হবে 117, অপশন সি হবে। তারপরটা আচ্ছা এটার মান বের করতে বলেছে, তাহলে কত হবে 0.6, যত আচ্ছা 0.6 কে লিখে দিলাম প্লাস ফার্স্ট ব্র্যাকেট আছে দুটো ফার্স্ট ব্র্যাকেট, তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট ধরতে পারি বা ফার্স্ট ব্র্যাকেট লিখে যাওয়া যায়, 0.81 রুট করলে হয় 0.9 হয়, বিয়োগ এটা রুট করলে হয় 140 রুট করলে হয় 12, আর যেহেতু চারটের পরে দশমিক মানে হবে, এটা হবে 0.12 হবে, বা তোমরা পয়েন্ট তুলে একের পরে 4টে শূন্য দিয়ে 12/100 হতো, 0.12ই হবে, প্লাস 0.4 ভাগ 0.5, পয়েন্ট উঠে যাবে, তাহলে 0.4/0.5, দুটোই একটার পরে দশমিক উঠে যাবে, হয়ে গেল। তাহলে কত হলো 0.6 প্লাস 0.9 মাইনাস 0.12, 4 ভাগ 5 করলে কত হয় 0.8 হয়, তাহলে কত হবে 0.6 প্লাস 0.9 মাইনাস 0.12 আর 0.8 যদি যোগ করি কত হয় 0.92 হবে, যোগ করবে দেখবে তত হবে, সমান কত 0.6 প্লাস, আচ্ছা এটা করলে হচ্ছে মাইনাস 0.02 হবে, 0.6 থেকে মাইনাস 0.02 করলে কত হয় 0.58 হয়, না অপশন ডি হবে। তারপরটা কি বলছে, তোকে এখানে একটা পাই চার্ট দিয়েছে, পাই চার্টটা পড়ুন এবং কি বলছে, পাই চার্টটি একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর তৈরিতে হওয়া ব্যয়ের শতাংশ বিবরণ দেয়, মানে কিসে কিসে ব্যয় হচ্ছে সেগুলো দেয়। কি বলছে, যদি 500টি পণ্য উৎপাদিত হয় এবং সেগুলোর উপর সরাসরি শ্রমের ব্যয় 1 লাখ টাকা হয়, সরাসরি শ্রম বলতে যে ডাইরেক্ট লেবার কস্ট সেটা বলছে 1 লাখ,
তাহলে ডাইরেক্ট লেবার কস্ট কত পার্সেন্ট মোট ব্যয়ের? 24%। তার মানে 24%টা হচ্ছে কত? 1 লাখ। তাহলে টোটাল ব্যয়টা কত? 100%। 24% যদি 1 লাখ হয় তাহলে 1% কত হবে? 1 লাখ ডিভাইডেড বাই 24। তাহলে 100% কত হবে? 1 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 24 হবে। আচ্ছা, এটা হলো টোটাল ব্যয় 500টা পণ্যের। তারপরে কি বলছে? তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত হওয়া উচিত যাতে প্রস্তুতকারক 44% লাভ করতে পারবে? এটা হচ্ছে টোটাল ব্যয়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 44% লাভে, 44% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এইটা মানে একের পরে 7টা শূন্য, 2 3 4 5 6 7 বাই 24 ইন্টু তাহলে 40% লাভে বিক্রয় মূল্য মানে 140 বাই 100 হবে। দুটো শূন্য কেটে গেল, 24 দিয়ে কাটলে 12 দিয়ে কাটলে হয় 2, এখানে কাটলে হয় 12 12 140, 2 দিয়ে কাটলে 12 কে কাটলে হয় 6। তাহলে কত হচ্ছে? মানে 6 এর পরে 5টা শূন্য, 2 3 4 5। তাহলে বলেছে তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? মানে একটা পণ্যের, এটা হচ্ছে 500টা পণ্যের বিক্রয় মূল্য এত হতে হবে। 500টার যদি এত হয়, একটার কত হবে? এটা বাই 500, মানে 6 এর পরে 5টা শূন্য, ও ছোট হয়ে গেল 5টা শূন্য ডিভাইডেড বাই 500। দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে হয় 1200। তার মানে একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে? 1200 টাকা। তবে 40% লাভ হবে, অপশন সি হবে। তারপরটা কি বলছে? গৌরবের দ্বিমুখী যাত্রা মানে দুই দিকে যাচ্ছে, মানে এদিকে যাচ্ছে আবার আসছে। গড় গতিবেগ 15 কিমি পার ঘন্টা। যদি সে যাওয়ার সময় প্রতি ঘন্টায় 20 কিমি দূরত্ব অতিক্রম করে থাকে, মানে প্রতি ঘন্টায় 20 কিমি মানে বেগ হচ্ছে 20 কিমি পার ঘন্টা, তাহলে ফেরার সময় তার গতিবেগ কত কিমি পার ঘন্টা? আমি ধরছি ফেরার সময় গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, আর যাওয়ার সময় গতিবেগ ছিল 20 কিমি পার ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হবে 2 ইন্টু 20 ইন্টু এক্স ডিভাইডেড বাই 20 প্লাস এক্স। এটাই হচ্ছে ফর্মুলা। যাওয়া আসার গতিবেগ দিয়ে দিলে তার গড় গতিবেগ হবে 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল ডিভাইডেড বাই গতিবেগ দুটোর যোগফল। আর গড় গতিবেগ কত বলে দিয়েছে? 15, মানে ইজিক্যালটা আমি 15 লিখতে পারি। আচ্ছা, 15 আর 20 যদি কাটাকুটি করে, এখানে হবে 5 দিয়ে কাটলে 3, এখানে হবে 4। তাহলে উপরে হচ্ছে 8x বাই 20 প্লাস x সমান সমান হচ্ছে 3, কোনাকুনি গুণ করলে 8x সমান সমান হবে 60 প্লাস 3x। 3x কে বাঁ পাশে আনলে হবে 8x মাইনাস 3x, মানে 5x সমান সমান 60। তাহলে x সমান সমান হবে 12। তাহলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল? x এর মান 12, মানে 12 কিমি পার ঘন্টা। তাহলে মানে আমার অ্যান্সার হবে অপশন সি। তো আজকের ক্লাসে এই অঙ্কগুলোই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।